পরদিন খুব সকালবেলা থেকে বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে শেখ পরিবার। আজ ঈশা ও আয়াতের বিয়ে। খুব সকালেই 2টা গরু ও ছাগল জবাই করা হয়েছে, সেগুলো কুটাবাছা করছে লোকজন। আর একদিকে রান্নার সরঞ্জামগুলো গুছিয়ে রাখছে, রান্নার সময় হাতের কাছে পাওয়া যাবে তাহলে। চারদিকে মানুষের কর্মব্যস্ততার সময় বিরাজ করছে। আরেকদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, রান্নার সুঘ্রাণ পুরো শেখ মেনশনে ছড়িয়ে পড়েছে। ইব্রাহিম শেখ খুব সকালেই উঠে সব দিকে তদারকি করছেন, কোনো রকম ভুল ত্রুটি যেন না হয় সব বিষয়ে খেয়াল রাখছেন। তাছাড়া বাসার সার্ভেন্টরা সহযোগিতা করছেন। বিয়ে বাড়িতে যেন এক প্রকার আমেজ ছড়িয়ে পড়েছে। ঈশা আর আয়াত ঘুম থেকে উঠেছে প্রায় 9টার কাছাকাছি। রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে দুজনে। ঈশা বর্তমানে আয়াতের রুমে অবস্থান করছে। বিয়ে বাড়িতে মানুষে ভরপুর, কোথাও যেন একটু নিরিবিলি নেই। ঈশা ও আয়াতকে নিয়ে খুনসুটিতে ভরে উঠেছে কাজিনেরা। অহমিকা শেখ কাজের ফাঁকে মেয়েদের রুমে এসেছেন। তারা উঠেছে দেখে বললেন, উঠে পড়েছিস তোরা? তাহলে খাবার খেয়ে নে, একটু পরে পার্লারে মেয়েরা আসবে সাজাতে, তখন আর সুযোগ হবে না। অহমিকা শেখ রহিমাকে দিয়ে খাবার আনিয়েছেন। মেয়েদের খেতে বলেই বেরুতে নিবে ঈশা ডেকে ওঠে, আম্মু আমায় খাইয়ে দিবে? অহমিকা শেখ চমকে ওঠে। ঈশা কখনোই ভাত খাইতে চাইতো না, আয়াত খেলেও ঈশা খেত না। সেই মেয়ের হঠাৎ এমন আবদার শুনে অহমিকা শেখের চোখে পানি চিকচিক করে ওঠে। বুকের ভিতরটা কষ্টে যেন ফেটে যায়। উল্টো দিকে তাকাতেই চোখের পানি লুকিয়ে মুছে নিয়ে পিছন ফিরে দেখতে পায় ঈশা টলমল চোখে তাকিয়ে আছে। অহমিকা নিঃশব্দে এগিয়ে যায়, খাবারের প্লেট হাতে নিয়ে বলে, আমার মেয়ে আবদার করেছে আর আমি তা শুনবো না? সেটা কি করে হয়? তিনি ভাতে তরকারি মাখিয়ে নেয়, প্রথমে ঈশার মুখের সামনে তুলে ধরে। ঈশার আজ কেন জানি সব বেশি কষ্ট লাগছে। মা বাবাকে ছাড়া থাকতে হবে ভেবে বুকের ভিতর অসহ্যকর যন্ত্রণা লাগছে। মায়ের হাতের শেষ খাওয়া এটা ভেবেই কান্নারা দলা পাকিয়ে বের হয়ে আসতে চাচ্ছে। তবে সে কান্না করছে না, আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। কান্নারত চোখে ভাতের লোকমা মুখে তুলে নেয়, আর সাথে সাথে চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে যায়। অহমিকা শেখ মেয়ের চোখে পানি দেখে এক হাত বাড়িয়ে পানি মুছে দিয়ে বলে, কি হলো, কাঁদছিস কেন? ঈশা কাঁদতে কাঁদতে বলে, আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয় আম্মু। মেয়ের সরল স্বীকারোক্তি শুনে অহমিকা শেখের বুকের ভিতর এক প্রকার ঝড় উঠে যায়। ঈশা আবারও বলে ওঠে, মেয়েদের ভাগ্যটা কেন আম্মু এমন যে বাড়িতে জন্ম, বেড়ে ওঠা, কত স্মৃতি জড়িয়ে সেই বাড়ি ছেড়ে আমাদের কেন যেতে হয়? এটা নিয়ম মা, মেয়েরা অন্যের বাড়িতে যাবে, সংসার হবে। হ্যাঁ, আমিও তো নিজের বাড়ি ছেড়ে এসেছিলাম এই বাড়িতে। শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন আম্মু? সমাজ কি পারে না আমাদের বাবা মা সবাইকে নিয়ে একটা পরিবার গড়ে থাকতে? এবার অহমিকা শেখ জবাব দিতে পারে না। এই প্রশ্নের উত্তর যে নেই তার কাছে। মেয়েদের ভাগ্যটাই যে এমন, তিনি আয়াতকেও খাইয়ে দেয়। মেয়েটা যে তার এখনো ছোট, মা বাবার কাছে সন্তান যে সবসময় ছোটই থাকে। তার বাড়ি ছেড়ে তার ছোট মেয়েটা আর কয়েকটা ঘন্টা পর এই বাড়ি ছেড়ে চলে যাবে। সারাদিন মা মা করে ঘুরঘুর করবে না। কথাগুলো ভেবেই বুক ভারী হয়ে আসে। ঈশা ও আয়াতকে খাইয়ে দিয়ে তিনি চলে যায়। ফারহা এসেছে আয়াত ও ঈশার কাছে। এসেই দেখতে পায় ঈশা কাঁদছে, তাই আয়াতকে বলল, ঈশা কাঁদছে কেন? আয়াত ফারহাকে বলল, ও বাড়ি যেতে হবে তাই কাছে। ফারহা তা শুনে বলল, এ মা, কি বলো? বিয়ের বউ কি বলে রুবাইয়েত ভাইয়াকে বলতে হবে যে বউ যেতে নারাজ? আমরা বরং অন্য কারোর সাথে রুবাইয়েত ভাইয়ের বিয়ে দেই, কেমন? এইটা কথা শুনে ফারহা এবার একটু জোরেই কেঁদে ওঠে। ফারহা হেসে বলে, পাগল মেয়ে, আতেরও তো বিয়ে, সে তো কাঁদছে না। ঈশা এবার নাক টেনে বলে, আপু তো এখানেই থাকবে, কিন্তু আমায় যে বাড়ি ছেড়ে যেতে হবে। আচ্ছা বাবা, কাঁদে না, আমরা না হয় রুবাইয়েত ভাইকে ঘর জামাই করে রাখবো, কেমন? পরের দিকে সকল আত্মীয় স্বজনদের খাওয়ানো শেষ। অনুভব সেদিকে যাচ্ছিল, ঠিক তখনই আহান আর তৌফিক তার পথ আটকে দাঁড়ায়। আহান জিজ্ঞেস করলো, তুই কই যাচ্ছিস অনুভব? তুই না বর হয়ে খাবার পরিবেশন করবি, বিষয়টা দেখতে কেমন লাগে ভাবছিস? অনুভব শান্ত চোখে তাদের দিকে তাকায়। তৌফিক দাঁত কেলিয়ে হেসে তাকিয়ে আছে তার দিকেই। আহান আবার বলে, ভাই, সারা জীবন তো কাজ করা যাবে, বিয়ের দিনটাতে অন্তত একটু লজ্জা নিয়ে থাক। সেটা শুনে অনুভব ঠান্ডা গলায় বলল, আমি লজ্জা পাবো কেন? আমি কি মেয়ে যে লজ্জায় নাক লুকাবো? তৌফিক এবার রসিকতা করে বলল, সে কথা না, বিয়ের দিনটা মানুষ সারা জীবন মনে রাখে, তাই চোখ বন্ধ করে ভাব
আজ তুই কি কি করবি? প্রস্তুতির ব্যাপার আছে না? এবার অনুভব কিছুটা বিরক্ত হয়ে বলল। ইডিয়েট। তৌফিক হেসে বলে। তুই যাই বল, আমরা কিন্তু তাড়াতাড়ি সাতশো হতে চাই। অনুভব আশেপাশে তাকিয়ে দেখে একটা লাঠি পড়ে আছে। সেটা হাতে নিয়েই তৌফিকের দিকে এগিয়ে যায় মারার জন্য, কিন্তু তৌফিক তার আগেই দৌড়ে পালাতে পালাতে বলে, আমার উপর অন্যায় করছিস, বাসর ঘর গিয়ে দেখবি তোর খাট ভাঙ্গা। আহান বলল। ছাড় তো ওর কথা। সিফাত এলো না এখনো? অনুভব একটু ভেবে বলল, আসছে। বিকেলের দিকে পার্লারের মেয়েরা এসে হাজির হয় ঈশা আর আয়াতকে সাজিয়ে দিতে। দুজনের জন্যই রয়েছে এক রকমের সাজ, একই রকমের শাড়ি, একই রকম গয়না, পরনে টকটকে লাল জামদানি শাড়ি, তার সঙ্গে মিলিয়ে ম্যাচিং ম্যাচিং গয়না, টিকলি, নথ, কানের দুল, গলার হার, দুহাত মেহেদি রাঙ্গা, হাতের চুড়ি, সবকিছুতেই যেন রাজকীয় ঐশ্বর্যের ছাপ। ঈশা আর আয়াত যেন একসাথে এক ছবির ফ্রেমে বাঁধা দুই পরি। সাজানো শেষ হলে সবাই যেন আয়াত ও ঈশাকে দেখে তাক লেগে যায়। অহমিকা শেখ তো মেয়েদের দেখে বলল, আমার দুই মেয়েকে পরি লাগছে। দুজনেই লাজুক হেসে নেয়। ঈশার ফোনে ঠুংটাং মেসেজের আওয়াজে ফোন হাতে তুলে নেয়। মেসেজ ওপেন করে দেখে রুবায়েত মেসেজ দিয়েছে। ঈশার মুখে হাসি ফুটে ওঠে, তাতে লেখা আছে, একটা ছবি দিবি বউ? ঈশা রিপ্লাই দিল, তুমি দাও আগে। উফ, আমি তোমাকে দেখতে চেয়েছি, দে আগে। এখানে এসেই দেখিও কেমন। দিবি না তাহলে তো? ঈশা রিপ্লাই দিল না। রুবায়েত নিজ থেকে মেসেজ দিল, একবার খালি কাছে পাই যান, তখন বুঝাবো। ঈশার মেসেজটা দেখেই ফোন রেখে দেয়। অনুভবও প্রায় রেডি। তৌফিক আর সিফাত মিলে অনুভবকে রেডি করেছে। তবে সিফাতের চোখ কাউকে এক পলক দেখার জন্য খুঁজছে। যদি তাকে দেখা যায়, সে এলো কিসে রমণীকে। প্রথম যেদিন এ বাড়িতে এসেছিল, সে এলো কিসিকে দেখেই প্রথম প্রেমে পড়েছিল। তাকে তো পাওয়া হলো না। শেষবার না হয় একটু কাছ থেকে দেখার লোভ জেগেছে মনে। রুবায়েত রেডি হয়ে নিয়েছে। গোল্ডেন কালার পাঞ্জাবি, গলায় সিকোয়েন্সের কাজ করা, মাথায় পাগড়ি। নতুন বররূপে সে একদম রেডি। রুহানি, রোহান আর বরযাত্রী আসার জন্য সকলেই পুরোপুরি রেডি হয়েছে। আয়েশা বেগম ও রহমান সাহেবও রেডি। রুবায়েত মা বাবাকে সালাম করে। আয়েশা বেগম ছেলের কপালে চুমু এঁকে দেয়। তিতি দূরেই দাঁড়িয়ে দেখছিল রুবায়েতকে। সাধারণভাবে রয়েছে সে। মনের কোঠরে কোথাও চাকচিক্য নাই, আর নেই কোনো সাজসজ্জা। দূর থেকেই অতি প্রিয় মানুষকে দেখছে। তার নেই কোনো চাওয়া পাওয়া, নেই কোনো হারানোর। সকলে বরযাত্রী যাওয়ার জন্য পুরোপুরি রেডি। সকলে গাড়িতে উঠে পড়েছে। রুহানি একবার দেখতেছে সবাই ঠিকঠাকভাবে উঠেছে কিনা। রুহানি আর রোহান বাইকে যাবে, তাই সকলকে উঠিয়ে আরেকবার চেক করছে কেউ বাদ পড়েছে কিনা। চারদিকে দেখেই চোখ যায় তিথির দিকে। তিথি শেখ ম্যানশনের বাইরে দাঁড়িয়ে আছে। এক মনে উল্টো হয়ে দাঁড়িয়ে সামনে তাকিয়ে আছে। রুহানি তিথিকে বোন হিসেবে খুবই ভালোবাসে। সে এগিয়ে এসে তিথির কাঁধে হাত রেখে বলে, আপু। তিথি চমকে উঠে তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে পিছনের দিকে ফিরে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। তিথিকে দেখে রুহানি বলল, তুমি এখানে দাঁড়িয়ে কেন আপু? যাবে না তুমি? আমার শরীর ভালো লাগছে না রুহানি, তোরা যা। ইদানিং তুমি কেমন জানি হয়ে যাচ্ছ আপু। তাছাড়া সবাই তো যাচ্ছে, তুমি একা কিভাবে থাকবে? চলো তো তাড়াতাড়ি, না হলে গাড়ি চলে যাবে। আমার সত্যি যেতে ইচ্ছে করছে না রুহানি। কোনো কথা নয়, চলো। এই বলে রুহানি তিথিকে টেনে নিয়ে যায় গাড়ির কাছে। তারপর গাড়িতে উঠিয়ে রওনা হয় সকলে। রাত প্রায় 9টা। শেখ মেনশনের চারপাশ তখন আলো আয়োজনে ঝলমল, হই হুল্লোড়ে মুখরিত। হঠাৎ করে কান পাতলে শোনা যায়, বর এসেছে, বর এসেছে। চারদিক থেকে ছুটে আসে লোকজন। বাড়ির সামনে হই হুল্লোড়, হাসি ঠাট্টা আর উচ্ছ্বাসে জমে উঠেছে পরিবেশ। ঈশার বুকের ভেতর তখন এক অজানা অনুভূতিতে ছটফট করে ওঠে। এক নতুন আবেগ, এক অচেনা শিহরণ। সে নিজেও ঠিক বুঝে উঠতে পারে না এ কেমন অনুভূতি। শাড়ির আঁচলটা বুকের উপর আরো শক্ত করে চেপে ধরে। এদিকে বরযাত্রীদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত গেট ধরা টিম। অনুভবের কাজিনরা লম্বা রঙিন ফিতা টেনে দাঁড়িয়ে আছে গেটের সামনে। সবার সামনে এসে দাঁড়িয়েছে সিফাত আর তৌফিক জানায়, 50,000 টাকা না দিলে গেট পাস নয়। রুবায়েত থমকে যায়। বলাই বাহুল্য, ওরা তো তারই বন্ধু। একটু এগিয়ে গিয়ে রুবায়েত ফিসফিস করে বলে, শালা তোরা আমার ফ্রেন্ড হয়েও শত্রু হইলি। তৌফিক এক চোখ টিপে হেসে বলে, আজকের জন্য না হয় শত্রু হলাম ভাই, আগে টাকা দে, তারপর
যা খুশি বউ নিয়ে বাসর কর, আমাদের আর কিছু লাগবে না। রুবায়েত শেষমেশ পকেট থেকে টাকা বের করে দেয়। মুহূর্তেই চারপাশে উল্লাস, ফিতা কাটা হয়, বরকে মিষ্টি খাইয়ে আপ্যায়ন করা হয়, সবাইকে ভিতরে বসতে দেওয়া হয়। শুরু হয় বরযাত্রীদের আনুষ্ঠানিক অভ্যর্থনা। অনুভব আর রুবায়েতকে স্টেজে বসিয়ে দেওয়া হয়। তারপর আয়াত ও ঈশাকে এনে তাদের পাশে বসিয়ে দেয়। রুবায়েত তো ঈশাকে দেখেই শখ খায়। ঈশাকে রূপে যেন আরো বউ লাগে। অনুভবেরও আয়াতকে দেখে সেম অবস্থা। মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে মাশাল্লাহ। অতঃপর দুজোড়া কপতিকে বসিয়ে বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। অহমিকা শেখ নীরবে চোখের পানি ফেলছেন। ঘরের ভিতর ইব্রাহিম শেখ আসতেই স্বামীর গলা জড়িয়ে কেঁদে ওঠে। ইব্রাহিম শেখও আজ কেঁদে ফেলেন। বাবারা সহজে কাঁদে না, তবে আজ তিনি কেঁদে উঠছে মেয়ের জন্য। তারপর অহমিকা শেখকে নিয়ে বাইরে আসেন। এবার সে আবেগ ঘন মুহূর্তের পালা, কবুল বলার পালা। আয়াতকে কবুল বলতে বললে সে একটু চুপ থাকে, তারপর কবুল বলে দেয়। অনুভব তো এক নিঃশ্বাসে বলে দেয়। আর ঈশাকে বলতে বললে সে তো কেঁদেই চলেছে। চারদিকে তাকিয়ে মা বাবাকে খুঁজছে। কাজী বলে উঠলেন, বলো মা কবুল। ঈশা কান্নারত কণ্ঠে বলে, কবুল কবুল কবুল। রুবায়েতকে বলতে বললে সে বলে দেয় তাড়াতাড়ি করেই। বিয়ে সম্পন্ন হতেই ক্যামেরাম্যান এসে তাদের ছবি তোলে। রুবায়েত দাঁড়িয়ে ঈশার হাত ধরে বলে, ঈশার দুগাল চেপে ধরে বলে, তারপর ঈশার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। সবাই যখন নতুন কপতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন কেউ খেয়াল করল না এক কোণে দাঁড়িয়ে থাকা দুই জোড়া হাহাকার ভরা চোখকে। সিফাত দূর থেকেই দেখছিল তার প্রিয় কাউকে, যাকে এক নজর দেখার লোভ বরাবরই ছিল। তার দিকে তাকিয়ে মনে হলো যেন এক অনন্ত অপেক্ষার ভেতর হারিয়ে গেছে সে। ভালোবাসা তো অপরাধ নয়। সে না হয় কাউকে দূর থেকেই নিঃশব্দে ভালোবেসে গেল। সে বিড়বিড় করে বলে, তোকে দেখার লোভ আমার আজীবন তাড়া করে বেড়াবে এ লোকেশি। আর তিথির গোটা জীবন যার অপেক্ষায় ছিল, সে আজ অন্য কারো পাশে। তবু ক্ষতি কি? সে না হয় এক নিষ্ফল ভালোবাসার গল্প হয়ে থাকলো। চোখে পানি, তবু মুখে অভিমান ছড়ে না। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুবায়েত আর ঈশার দিকে। সিফাত অনেকক্ষণ ধরেই তাকিয়েছিল তিথির দিকে। কোথায় যেন দেখা মনে হচ্ছে। অবশেষে সে এগিয়ে এলো। এক্সকিউজ মি মিস। তিথির পাশের উপস্থিতি টের পেয়ে ধীরে তাকালো। এক অচেনা ছেলেকে দেখে বলল, ইয়েস। সিফাত বলল, আপনাকে কেমন চিনা চিনা লাগছে, আপনি কি? তিথি শান্তভাবে উত্তর দিল, রুবায়েত ভাইয়ের কাজিন। আপনি তো সেই যার সাথে রুবায়েতের। তিথি থামিয়ে দিল, থাক সেসব কথা, যেটা আমার ভাগ্য নেই তা নিয়ে আলোচনা করে কি লাভ। এক মুহূর্ত থেমে সিফাত বলল, তবে আপনার চোখে যে পানি। তিথির কণ্ঠ ভারী হয়ে আসে। ভালোবেসতে ক্ষতি নেই তো। আমি ভালোবেসেছি, কিন্তু মনে হয় আপনি বুঝবেন, কারণ আপনাকে দেখেই মনে হচ্ছে আপনিও সেই একই পথের প্রতীক, তাই না? সিফাত মাথা নিচু করে মৃদু হাসলো। বলা যায় ভালোবাসা সবাই পেয়ে গেলেও আর আমি পেয়েছি এক নিষিদ্ধ ভালোবাসা। তবে আমার ভালোবাসা নিষিদ্ধ হলেও অপবিত্র নয়। সে ভালোবাসা আমার কাছে পবিত্র, একদম তার মতোই। তবে আপনাকে আগের থেকে কেমন জানি লাগছে, আপনি কি অসুস্থ? তিথি হাসি দিয়ে বলে, পৃথিবীর নিষ্ঠুরতায় কেউ অকালে ঝরে পড়ে। পৃথিবীর নামক জলসারে কেউ হারে, কেউ জিতে আর কেউ হারিয়ে যায়। সেই নির্মতার মাঝে মাঝে ভস্য করছে আমায়। মাটি আমায় বড্ড টানে আজকাল। সিফাত বুঝলো না, তাই বলল, মানে? যদি কখনো আমার নিখোঁজ হওয়ার খবর মিলে আসবেন কিন্তু। এই বলে তিথি সেখান থেকে চলে যায়। সিফাত অবাক চোখে চেয়ে থাকে তিথির যাওয়ার দিকে। তিথির কথায় কিছু একটা ছিল যা সিফাত বুঝে উঠতে পারল না। এরপর পালা কনে বিদায়ের। ঈশা মা বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। কেউ তাকে থামাতে পারছে না। বিয়ের সমস্ত আয়োজন, অতিথিরা, আলো রোশনাই সব যেন হঠাৎই ফিকে হয়ে এসেছে এই কান্নার মুহূর্তে। অনেক বুঝিয়ে সুঝিয়ে অবশেষে ঈশাকে গাড়িতে তোলা হয়। সে গাড়িতে উঠেই রুবায়েতের কাঁধে মাথা এলিয়ে দেয়। দুজনেই চুপ, শুধু চোখে মুখে এক অদ্ভুত আবেগের ভাষা। শুরু হয় এক নতুন জীবনের কথা। এদিকে আয়াতকে ফুলে সজ্জিত ঘরে এনে রেখে যাওয়া হয়। ঘরটা সাজানো আলো ফুল মাধুর্যে ভরা, যেন এক স্বপ্নের রাজ্য। কিছুক্ষণ পর দরজায় হঠাৎ খট করে শব্দ হয়। আয়াত একটু চমকে উঠে, দেখে অনুভব এসেছে। অনুভব মাথার পাগড়ি খুলে বিছানায় বসে। সে আয়াতের মাথার ঘুমটা সরিয়ে বলে,
আমার বউ, আমার ভালোবাসা। এ বলে তাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। ঘরটা তখন শুধু দুজন মানুষের ভরা ভালোবাসা, প্রতিশ্রুতি আর এক নতুন গল্পের শুরুর প্রতিধ্বনিতে। ঈশাকে ফুলের বিছানায় বসিয়ে দিয়ে বেরিয়ে গেছে রুহানিরা। কনে সেজে ঈশা চুপচাপ বসে আছে। বুকের গভীরে লুকিয়ে আছে এক অজানা উত্তেজনা। বাইরে থেকে হাসি ঠাট্টা শোরগোলের শব্দ আসছে। ওদিকে সবাই মিলে রুবায়েতকে আটকিয়েছে। টাকা ছাড়া নাকি বাসর ঘরে ঢুকতে দেবে না। রুবায়েত হেসে পকেট থেকে টাকা বের করে দিয়ে বলে, এই যে, একবার সরে দাঁড়াও, আমার বউ অপেক্ষায় আছে। তারপর এক লাফে ঘরে ঢুকে ছিটকানি লাগিয়ে দেয়। ঘরের বাতাস তখন ঘন, ভারী সুগন্ধে মাখানো। রুবায়েত ধীরে ধীরে ঈশার দিকে এগিয়ে আসে। ঈশার বুকটা ধুকপুক করতে থাকে, ভেতরটা শিহরিত উত্তেজনায়। লজ্জায় ভালোবাসার এক অজানা রাজ্যে। রুবায়েত ঈশার পাশে এসে বসে। ঘুমটা সরিয়ে তার চেনা মুখখানায় চোখ রাখে, যেন নতুন করে চেনা। চোখে মুখে প্রশান্তি, ভালোবাসা, অপেক্ষার পূর্ণতা। অনেক প্রতীক্ষার পর আজ তাদের পথ চলা শুরু হলো একসাথে। রুবায়েত হেসে মৃদুস্বরে বলে, বউ। ঈশা চোখ তুলে তাকায় তার দিকে। তখন রুবায়েত কানে ফিসফিস করে গিয়ে ওঠে, আশপাশা খেলবো রে শ্যাম। ঈশা অবাক হয়ে তাকায় তার দিকে। এসব কি গান রুবায়েত ভাই? রুবায়েত চোখ ছোট করে বলে, আমি তোর ভাই নই, জামাই বল। পারবো না, আমি তো ভাইয়া বলেই ডাকবো। ভাইয়া ভাইয়া ভাইয়া। তাই আমি তোর ভাইয়া, কাছে আয়। ঈশা হক চকিয়ে উঠে চাপা আর্তনাদ করে বলে, মানে? রুবায়েত দুষ্টুমিতে চোখ মেলে বলে, মানে বুঝিয়ে দিচ্ছি। এই বলে হঠাৎ করে ঈশার ঠোঁট ছুঁয়ে নিচে আয়ত্তে করে নেয়। ঈশা লজ্জা ও ভালোবাসার এক পরম আবেশে চোখ বুঝে ফেলে। রুবায়েতের ঘাড়ে হাত রাখে। তারপর এক প্রেমিক পুরুষের গভীর ভালোবাসা আশ্রে পড়ে তার উপর। ভালোবাসার সে নীরব অথচ তীব্র প্রকাশ্যে। ঘরটাও যেন দুজনের ভারী নিঃশ্বাসে, ঘরের বাতাসও ভারী হয়ে ওঠে। আর দূরে আকাশের কোণে এক ফালি চাঁদ নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে ভালোবাসার পূর্ণতায় ঘেরা এই রাতে। দুটি নবদম্পতির মিলন ঘটে ভালোবাসার আবেগ আর অনন্ত আশা নিয়ে। এই বিশেষ রাতটিকে করে তুলে চিরস্মরণীয়। চোখের পলকেই কেটে গেছে 3টি মাস। এই অল্প সময়েই যেন জীবন থেকে সময়, সম্পর্ক, চাওয়া পাওয়া সবকিছুই এক নতুন মোড় নিয়েছে। ইহাম শেখ কারাবরণ করার পরপরই অনেক অসুস্থ হয়ে পড়েন। তিনি বিগত 2 বছর থেকে অসুস্থ ছিলেন, তবে তিনি নিজের চিকিৎসা করেননি। হয়তো তিনি জানতেন একদিন তার গড়া পাপের সাম্রাজ্যের পতন হবে। শেষ সময়ে আয়াতকে এক পলক দেখার জন্য মরিয়া ওঠেন। আয়াত যেতে না চাইলে বাবার অসুস্থতার কথায় আর থাকতে পারেনি। হাজার হোক, বাবা তো শেষ দেখাটা দেখে এসেছিল। সেদিন বাবার হাত ধরে অজরে কেঁদেছিল সে। জীবনটা তো তাদের অন্যরকম হতেও পারত। ইহাম শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, মারে, তোর এই পাপি বাবারে ক্ষমা করে দিস। তোর ভালো বাবা হতে পারিনি, আমি অন্ধ ছিলাম। ঠিক তার 2 দিন পর তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। এখন সে স্বামীর সঙ্গে দেশের বাইরে সেটেলড। যাওয়ার আগে আয়াতার অনুভবের কাছে নিজের করা ভুলগুলোর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে। এক ধরনের অপরাধ বোধ যেন ওর মধ্যে এসে গেছে। তিথি এখন আর আগে সে উচ্ছল তিথি নেই। শারীরিক অবস্থার অবনতি ঘটলেও কাউকে কিছু বলে না সে। চুপচাপ, কিছুটা বিবর্ণ, কিছুটা গুটিয়ে যাওয়া। মেয়েটিকে কেউ কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে চলে যায়। এদিকে ঈশা আর রুহানি পেয়েছে ইউনিভার্সিটিতে চান্স। ঈশা আগের থেকে অনেক স্বাস্থ্যবান হয়ে উঠেছে। আর রুবায়েত সেজন্য আগের থেকেও বেশি লাগামহীন। সারাক্ষণ ঈশার পেছনে ঘোরে, আদর করে খুনছুটিতে মেতে থাকে। ঈশা যখন রুবায়েতকে ভাইয়া বলে খেপায়, রুবায়েত তখন মজা করে বলে, ভাই নয়, জামাই বলো। এই নিয়ে দুজনের মাঝে চলে টম অ্যান্ড জেরির মতো খুনছুটি। ফারহার কোলজুড়ে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। নাম রেখেছে ফায়াজ আহমেদ। আয়াত সে খুশিতে যেন ডানা মেলেছে। ফারহার ছেলেকে হসপিটাল থেকে বাসায় আসলে আয়াত অনুভবের কাছে কাকুতি মিনতি করে। ফারহার কাছে 2 দিন থাকার অনুমতি চায়, কিন্তু অনুভব তাতে রাজি নয়। সে বলে, গিয়ে দেখে এসো, কিন্তু থাকা যাবে না। বউ ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। বউ আমার ব্যক্তিগত অক্সিজেন, সেই অক্সিজেন দূরে গেলে আমি বাঁচবো না। এই কথা শুনে আয়াত মুখ ফুলিয়ে বসে থাকে। তবে গত কদিন থেকে আয়াতের মধ্যে দেখা যাচ্ছে এক নতুন রকমের বাহানা। সে একটা বেবি চায়। অনুভব এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। আয়াত যখন রাগ ও দুঃখ নিয়ে ব্যাপারটা বলে, অনুভব তখন মজার ছলে উত্তর দেয়, অনলাইন শপ থেকে অর্ডার করে নিস। এই কথা শুনে আয়াত রীতিমতো ফায়ার হয়ে যায় আর আগে ক্ষোভে চলে যায় মামার বাড়িতে। তবে রাতে অনুভব আয়াতের মামার বাড়িতে উপস্থিত হয়।
আয়াতকে নিয়ে বাসায় আসে। সকাল থেকে আয়াত ভীষণ ব্যস্ত। পুরো ম্যানশনে আয়াতও অনুভব রয়েছে। অহমিকা শেখের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। বয়স বেড়েছে, তাই বাড়ির সমস্ত দায়ভার আয়াতকে দিয়েছে। ইব্রাহিম শেখ, অহমিকা শেখের এখন বেশিরভাগ সময় কাটে অবসরে, গল্প গুজব করে। তাই তারা এবার গ্রামে গিয়েছে। অনেক বছর থেকে কর্মব্যস্ত জীবনে গ্রামে যাওয়া হয়নি। অনুভব নিজের জবটা ছেড়ে দিয়েছে। তবে এনামুল হককে বলেছেন সে কোনো কাজে আদমান কায়েসকে ডাকবেন, আদমান কায়েস উপস্থিত হবে। আয়াত পড়াশোনার পাশাপাশি সংসারে হাল ধরেছে। বেলা 11টার দিকে রান্না বান্না শেষ করে নেয়। ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না, খেতে পারে না, বমি করে শেষ করে দেয়। আয়াত ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিজেকে নতুন এক রূপে দেখছে সে। কিছু পাওয়া, কিছু পূর্ণতা। অনুভব বাইরে থেকে ভিতরে আসে, ড্রয়িং রুমে বসে পড়ে। আয়াত ঠান্ডা পানি এনে দেয়, পানিটুকু খেয়ে নেয়। আয়াত বলল, আপনাকে একটা কথা বলার ছিল। অনুভব আয়াতকে টেনে ধরে নিজের কাছে আনে। তারপর আয়াতের গলায় চুমু দিয়ে বলে, বল, কি বলবি? আপনাকে একবার বলেছিলাম, আপনাকে আমি মেনশনে দেখেছিলাম। আমাদের জানা মতে তখন আপনি বিদেশে ছিলেন, কিন্তু আমি সত্যিই দেখেছিলাম। দেখেছিস তো? মানে হলো আমি বিদেশে যাওয়ার 1 বছর পরে ফিরে এসেছিলাম। ওখানে অফিসিয়ালি কিছু কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু বাসায় বলেছি পড়াশোনার বিষয়, কারণ প্রফেশনাল লাইফটা সিক্রেট ছিল। তবে একটা কথা জানিস, তোর বাবা আমার বিষয়ে সব জেনেও আমার সাথে তোর বিয়ে দিয়েছিল। কিন্তু তোকে বিয়ে করার প্ল্যানটা আমার ছিল। আমার ইচ্ছাতেই বিয়েটা হয়েছিল। কতবার এসেছি তোর নিকট তোর অজান্তেই। বাই দ্য ওয়ে, তুই কিন্তু ভালো নাচতে পারিস। আয়াত বিস্ময়ে বলে, কে বললো আপনাকে? আপনি তাহলে সেই রাতের জানালার পাশে ছিলেন, আমি যে নাচ করছিলাম? অনুভব মৃদু হাসে। আয়াতের নাকে নাক ঘুষি দিয়ে বলে, হুম আপনি আমায় শাসিয়েছিলেন, তাই না, নাচার জন্য? হুম এবার অনুভব আয়াতের দিকে ভালো করে তাকায়। নতুন শাড়ি, আলতো সাজ, বলে ওঠে, আজ তোকে অন্যরকম লাগছে। লাভ বার্ড, কাহিনী কি? প্রেমে পড়েছিস নাকি আবার নতুন করে? কে সেই ভাগ্যবান? বল, কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। আয়াত হেসে ফেলে, চোখে মুখে কিশোরীর চপলতা। বলে, পড়েছিলাম অনেক আগেই, কিশোরী বয়সের প্রথম প্রেমিক আমার জামাই মহাশয়ের। অনুভব হেসে বলে, তাই? আয়াত উত্তর দেয়, ভাই। অনেকক্ষণ ধরে আয়াত যেন কিছু বলতে চায়, কিন্তু পারছে না। তার চোখে মুখে এক অদ্ভুত উস্কুস ভাব। বিষয়টা টের পেয়ে অনুভব অবাক হয়ে জিজ্ঞেস করে, কিছু বলবি মনে হচ্ছে আয়াত, এমন করে তাকাচ্ছিস কেন? আয়াতের শরীর হঠাৎ কেঁপে ওঠে। কাপা হাতে অনুভবের হাত ধরে। অনুভবের কপালে ভাঁজ পড়ে। সে বুঝতে পারছে কিছু একটা সিরিয়াস ব্যাপার আছে। আয়াত আস্তে করে হাতটা নিজের পেটের উপর রাখে। একটা লাজুক হাসি খেলে যায় তার ঠোঁটে। প্রথমে কিছুই বুঝতে পারে না অনুভব, কিন্তু পর মুহূর্তেই কিছু মনে করে চট করে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলে, আয়াত মৃদু মাথা নাড়ে, ঠোঁটে লাজুক হাসি। মুহূর্তে অনুভব আয়াতকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, আয়াত, আমি বাবা হচ্ছি। এক অপার শান্তি আর উচ্ছ্বাসে তার চোখ ভরে ওঠে, যেন এই ছোট্ট খবরটাই তার পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। সে ধীরে আয়াতের পেট থেকে শাড়িটা সরিয়ে আদুরে চুমু খায় একের পর এক। বাবা, লাভ বার্ড, আমি সত্যি বাবা হচ্ছি। আমাদের একটা ছোট্ট প্রাণ আসছে। ও আমার আঙ্গুল ধরে হাঁটবে, আমাকে বাবা বলে ডাকবে। আমি কি করব কিচ্ছু বুঝছি না। আয়াত অবাক হয়ে শুধু অনুভবের পাগলামি আর আবেগ দেখছে। তার চোখে এখন শুধুই ভালোবাসার আলো। অনুভব হঠাৎ আয়াতকে কোলে তুলে নেয়, যেন বিশ্বজয়ের আনন্দে ভাসছে। তোর প্রেমে পড়াটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। আমি তোকে ভালোবেসে কোনো ভুল করিনি আয়াত, তুই আমার। আর এবার আমাদের একটা আমরা আসছে। তোর আমার ছোট্ট পৃথিবী। আমার কৈশোর বয়সের ভালোবাসা ভুল নয়। আয়াত অনুভবের বুকের কাছে মুখ লুকায়। ভালোবাসায় ঘেরা সকলের ছোট সংসারে ভরে ওঠে সুখানুভূতি। জীবন চলছে ভালোবাসাময়। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ। চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে দুজনেই মনটাকেও বেঁধে ফেলি 7 পাকে। বেলা ছোটখাটো করি ভুল চুক, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ। রাজি আছে আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে। অতঃপর কেটে গিয়েছে অনেক বসন্ত, বছরের পর বছর, যুগের পর যুগ, ভালোবাসা ময়ে, ভালোবাসার মৌসুম। তারপর তিতি মেয়েটার কি হলো, আর সিপাতের বা কি হলো? কৌতূহল ভরা কণ্ঠে কথাটি
শফিউদ্দিন তালুকদারের উদ্দেশ্যে বললেন অরুণাভ সরকার নামের ছেলেটি। শফিউদ্দিন তালুকদারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কাঠের তৈরি পুরনো এক চেয়ারে বসে আছেন শফিউদ্দিন তালুকদার। ষাটোর্ধ্ব এক বৃদ্ধ, যার চোখে মোটা ফ্রেমের চশমা, শরীরের চামড়া অনেকটা কুঁচকে গিয়েছে, বয়সের সাথে সাথে শরীরে গুজে গিয়েছে, মাথা ভর্তি সাদা চুল। দেখেই বোঝা যাচ্ছে ইয়াং বয়সে তিনি অনেক স্মার্ট আর হ্যান্ডসাম ছিলেন। হাতে ধরা রয়েছে একটি ভারী কয়েক বছর আগের পুরনো বই, মলাটে লেখা। বইটি তার নিজের লেখা। সাথে চায়ের কাপ থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে। তার পাশে বসে আছে অরুণাভ ছেলেটি। 3 মাস হলো জয়েন করেছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। বয়স প্রায় 30। তাগড়া শরীর, ছিমছাম চেহারা, কথাবার্তায় মেধার ছাপ স্পষ্ট। দায়িত্বশীলতায় ওর মতো যুবক আজকাল খুব কম দেখা যায়। শফিউদ্দিন তাকে বেশ পছন্দ করেন। ছেলেটি যেন তার একাকিত্বের সঙ্গী হয়ে উঠেছে এই অল্প দিনেই। অরুণাবের প্রশ্ন শুনে শফিউদ্দিন বই থেকে চোখ সরিয়ে আনলেন। চোখ থেকে চশমাটি খুললেন। তারপর ক্লান্ত চোখ দুটি আঙ্গুলের মাঝে চেপে ধরলেন। বিগত কয়েকটা ঘন্টা থেকে তিনি অরুণাভকে এই বইয়ের কাহিনীটা শোনাচ্ছিলেন। অরুণাভ বেশ খেয়াল করত শফিউদ্দিন এই বইটি বারবার পড়তেন। তাই কৌতূহল নিয়েই প্রশ্ন করে বইয়ের কাহিনীর সম্পর্কে জানার জন্য। তাই শফিউদ্দিন অরুণাভকে বইয়ের শুরু থেকে পড়ে শোনাচ্ছিলেন। ইদানিং চোখের সমস্যাটা বেশ বেড়েছে, ঝাপসা দেখেন, ব্যথা করে প্রায়শই। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলেন। চারপাশে নেমে এলো এক ধরনের মনতা। 2-1 মিনিট পর সোজা হয়ে বসলেন। চোখ খুলে সামনে তাকালেন। অরুণাভ তখনও প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে, তার দিকে উত্তরের অপেক্ষায়। শফিউদ্দিন বলে উঠলেন, ইদানিং তোমার জানার আগ্রহ খুবই বেড়েছে। অরুণাভ হেসে বলল, বইয়ের কাহিনীটা এমন স্যার, যেন কল্পনা নয়, মনে হচ্ছে সবকিছু বাস্তব ছিল। প্রত্যেকটা ঘটনা, তার বিবরণ এতটাই প্রখর লেখা যেন কয়েক মুহূর্তের জন্য আমি নিজেকে সেই জায়গায় অনুভব করছিলাম। শফিউদ্দিন তালুকদার অরুণাবের কথা শুনে সামান্য স্মিত হাসলেন। কিছুক্ষণ চুপ থেকে অরুণাব আবার প্রশ্ন করল, স্যার, তিথি আর সিফাতের কি হলো বলেন না তো? শফিউদ্দিন বইটি বন্ধ করে সামনে রাখা টেবিলের উপর রাখলেন। তারপর দৃঢ়স্বরে বললেন, আরুলাভ, আজ না হয় এখানে থাক, বইয়ের গল্প তো শেষ। অরুণাব কিছুটা আবেগ নিয়ে বলে উঠল, না স্যার, গল্পটা তো শেষ হয়নি, কোথাও একটা অসমাপ্ত রয়ে গেছে। তিথি অবস্থা ভালো ছিল না, আর সিফাতও তো ভালোবাসা পেল না। হঠাৎ করে সেই হারিয়ে যাবে এমনটা শুধু দেখানো হয়েছে, কিন্তু আসলে তা অসমাপ্ত। কারণ সব চরিত্র শেষ দেখানো হলেও তাদের শেষ হয়নি। অরুণাবের এই যুক্তি শুনে শফিউদ্দিন কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর মৃদু হাসি দিয়ে বললেন, এই জন্য তো তোমায় আমার ভালো লাগে, কিন্তু আজ নয়, অন্যদিন বলবো বাকি গল্পটা। অরুণাব শুনছিল না, চোখে মুখে যেই তার কণ্ঠে অনুরোধ নিয়ে বলল, আজই বলুন স্যার, আমার মনে হচ্ছে তিথি আর সিফাতের গল্পটা খুব বেশি দীর্ঘ হবে না। এখন যদি আপনি না বলেন আমার ঘুম উধাও হয়ে যাবে, মাথায় শুধু সেই কথাগুলো ঘুরপাক খাবে। আগ্রহ থেকে যদি না জানতে পারি শান্তি পাবো না আমি। তাছাড়া আপনি আবার কখন বলবেন? 2 দিন পর তো আপনার ফ্লাইট। আপনার ভাতিজা নাওয়াদ আজাদ টিকিট বুক করেছে। তার আগেই অফিসিয়ালি মিটিং আছে 2 দিন, আপনাকে তো থাকতেই হবে। শফিউদ্দিন তালুকদার একটু চুপ করে রইলেন, চোখে ক্লান্তির ছায়া। কিন্তু অরুণাবের অনুরোধ হয়তো হার মানলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, চলো এই জায়গায় যাওয়া যাক। অরুণাব কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কিন্তু স্যার গল্পটা? শফিউদ্দিন হালকা হাসলেন, আরে আগে চলোই না। অরুণাব আর কিছু না বলে গাড়ি ড্রাইভিং সিটে বসে। শফিউদ্দিন তার পাশে বসে একটা ঠিকানা দেন। গাড়ি চলতে শুরু করে। শহরের কোলাহল পেরিয়ে একসময় থামে। গাড়ি থেকে নামতেই অরুণাব থমকে দাঁড়ায়। স্যার, এটা তো কবরস্থান। গলায় হতবাক সুর। শফিউদ্দিন শান্ত ভঙ্গিতে বললেন, চলো আমার সাথে। তারা ধীরে ধীরে হেঁটে গিয়ে এক কবরে থামে। অরুণাবের দৃষ্টি সাইনবোর্ডে আটকে যায়। সেখানে লেখা। তিথি নামটি দেখে তার শরীর জমে আসে। চোখে বিস্ময় আর হৃদয়ে তীব্র ধাক্কা। স্যার, এই নামটা তো? শফিউদ্দিন চোখ না সরিয়ে শুধু বললেন। তারপর দীর্ঘ এক দৃষ্টিতে কবরটির দিকে তাকিয়ে বললেন, মেয়েটার ক্যান্সার হয়েছিল, কিন্তু কাউকে কিছু বলেনি। যখন ধরা পড়ে তখন সেটা ছিল লাস্ট স্টেজ। বাঁচা আসার
ছিল না, জীবনে আঁকড়ে ধরে আগ্রহ তেমন ছিল না, নীরবেই ঝরে পড়ে সে। একটু থেমে নিঃশ্বাস নিয়ে আবার বলেন, তবে জানো অরুণাভ, তিথির ভালোবাসাটা সত্যি ছিল। একজনকে ভালোবেসে গেছে নিঃস্বার্থভাবে। সে ভালোবাসে হারেনি, বরং ভালোবাসাকে ভালো রাখতে জিতেছে সে। জানো তো, তার সময় ফুরিয়ে এসেছে, তাই প্রিয় মানুষটার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। সে দুনিয়া চলে গেছে, কিন্তু ভালোবাসাটা রেখে গেছে অম্লান। ঠিক এই কবরে শুয়ে থেকেও সে যেন বলেছে, ভালোবাসা মানে চিরকাল একসাথে থাকার নয়, কিছু কিছু ভালোবাসা ধরাছোঁয়ার বাইরে অনুভব করে। অরুণাভ কিছু বলতে পারে না, তার চোখ দুটো যেন কুয়াশায় ভরে আসে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, তাহলে কি স্যার এই গল্পটি সত্যি ছিল? তিতির চিহ্ন যেহেতু আছে, তাহলে গল্পের সকল চরিত্র হয়তো আছে। আমার গল্পটি শুনেই বাস্তব লেগেছে। আচ্ছা স্যার, সকলে কি এই শহরে আছে? শাফিউদ্দিন নির্দ্বিধায় বলল। চলো। অরুণাভ হতবাক হয়ে পড়ে, শাফিউদ্দিনকে বলে, তাহলে তারা কই আছে? আমাকে একটু দেখাবেন স্যার? শাফিউদ্দিন আর দ্বিধা করল না, তাই বলল। অরুণাভ শাফিউদ্দিন তালুকদারকে নিয়ে এলো শেখ ম্যানশনের সামনে। আগের শেখ ম্যানশন আর এখনকার ম্যানশন যেন বদলে গিয়েছে, ঘষা মাজা করে নতুন রূপ দিয়েছে। গেটের কাছে বাগান বিলাস গাছটির ফুলে ফুলে ভরে উঠেছে। অরুণাভ আজ যেন শখের উপর শখ খেয়ে যাচ্ছে, কৌতূহল যেন আরো বেড়ে যাচ্ছে। শাফিউদ্দিন তালুকদার অরুণাভকে নিয়ে ভিতরে আসে। আজ অনুভবের ছেলে ঈশান দেশে ফিরেছে, তাই আজ শেখ ম্যানশন ভরপুর হয়ে গিয়েছে। রুবায়েত, ঈশা ও তাদের মেয়ে রিখিয়া, আহান, ফারহা ও তাদের ছেলে ফায়াজ এসেছে। মজার বিষয় হচ্ছে, অনুভবের মেয়ের অনুরিতার সাথে আহানের ছেলের বিয়েও হয়েছে। আহান অনুভবের বিয়ের নাচার আফসোসটা পূরণ হয়েছে। বাপ বেটা মিলে নাচতে নাচতে বউ নিয়ে গিয়েছে। শাফিউদ্দিন তালুকদার সবার সাথে অরুণাভের পরিচয় করিয়ে দেয়। অরুণাভ যেন বিস্ময়ে তাকিয়ে থাকে, কল্পনার বাস্তব দেখে যেন চোখের পলক ফেলতে ভুলে যায়। দীপ্তিশিখায় তাকিয়ে থাকে সবার দিকে। আয়াত সকলের জন্য নাস্তা এনে টেবিলে রাখতে রাখতে বলে, লেখক ভাইয়া, আপনি এভাবে কাটিয়ে দিলেন, বিয়েটা করলেন না? আমরা কত অসহায় ছিলাম। বিয়ের সাথে আপনার বিরোধ কিসের? সময়ের সাথে সাথে যেন আয়াতের মাঝে পরিবর্তন হয়েছে। আগে সেই ঘন কালো চুলের অধিকারিণী মেয়েটা এখন বয়স্কতে রূপান্তর হয়েছে। মাথার চুলগুলো পাক ধরেছে। 2 সন্তানের জননী হয়েছে। ফায়াজের মতো একজন মেয়ে জামাই পেয়েছে। আয়াতের কথা শুনে হাসে মাত্র, বলার কিছুই নেই। এখানে আসলে এই কথাটা বরাবরই শুনতে হয়। প্রেক্ষিতে শুধু শাফিউদ্দিন তালুকদার মুচকি হাসেন। তার হাসির মধ্যে যেন লুকিয়ে থাকে হাজারো অপ্রকাশিত কথা। সবার সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। অরুণাভ শাফিউদ্দিন তালুকদারের দিকে তাকিয়ে বলে, স্যার, কল্পনার থেকেও বাস্তবে ওদের ভালোবাসা অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। সিপাত পরবর্তীতে কোথায় গেল? আর তিতি আর সিপাতের কাহিনী লেখা নেই কেন? শাফিউদ্দিন তালুকদার কিছু বললেন না, শুধু মুখে এক প্রশান্ত গভীর হাসি ছড়িয়ে পড়ল, চোখে এক রহস্যময় দীপ্তি। অরুণাভ তাকিয়ে আছে তার দিকে একটা বোকা বিভ্রান্ত দৃষ্টিতে। তারপর বলেই ফেলল, স্যার, আপনি হাসছেন যে? শাফিউদ্দিন তালুকদার বললেন, আমার নাম কি? শফিউদ্দিন তালুকদার। শাফিউদ্দিন তালুকদার বললেন, আমি বিয়ে করছি। অরুণাভ মাথা নেড়ে বলল, না। শাফিউদ্দিন তালুকদার তার কণ্ঠে এক গভীর আবেগ নিয়ে বললেন, তুমি বড্ড বোকা অরুণাভ। অরুণাভ কাপা গলায় প্রশ্ন করল, মানে? শাফিউদ্দিন তালুকদার বললেন, আমি শাফিউদ্দিন তালুকদার সিপাত। অরুণাভের এবার যেন মাথা ঘুরতে থাকে। আজ সে যেন একের পর এক চমক পাচ্ছে। তার চোখ আটকে গিয়েছে। বিস্ময় ভরা চোখে বলে, আপনি সিপাত, আপনি সেই প্রেমিক পুরুষ। তাহলে সেটা লেখা নাই কেন? আর আপনার ফুল নামও তো বইয়ে ছিল না। তিথির পরিণতি লিখতে গেলে সিপাতকে নিয়ে লিখতে হতো। এতে আমায় প্রশ্নের মুখোমুখি হতে হতো। সকলে জানার আগ্রহ থাকতো, কে সেই এলোকেশী। আমি সেই প্রশ্নের সম্মুখীন হতে চাইনি। এই প্রশ্নের উত্তর দিলে আমি সেই এলোকেশীর সামনে দাঁড়াতে পারতাম না। সেও যদি জানতো অস্বস্তিকর পরিবেশ হতো। তাই লিখিনি। ওটা আমার সুপ্ত ভালোবাসা, যার খোঁজ নেয় না কেউ। অরুণাভ বলে, এভাবে কাউকে ভালোবাসা যায় যার জন্য আপনি একাকী এক জীবন কাটিয়ে দিলেন? অবশ্যই যায়। কিছু কিছু ভালোবাসা যা প্রকাশ করা যায় না, ধরা যায় না, শুধু অনুভব করা যায়। আর আমি যদি অন্য কাউকে নিজের সঙ্গিনী করতাম, তাহলে এলোকেশীকে কোনো ভালোবাসলাম। আপনি আমার দেখা শ্রেষ্ঠ প্রেমিক পুরুষ। মানুষ
অজুহাতে সেরে যায়। আপনি এক পলক দেখেই ভালোবেসে গেলেন। আচ্ছা, এই বইয়ের আরও কপি কি নেই? আমি আসলে খুঁজছিলাম। নো, এটার একটাই কপি। আমি চাইনি কেউ ছুঁয়ে দেখুক। এখানে এলোকেশির অস্তিত্ব আছে। এই যে বললাম না, প্রশ্নের মুখোমুখি। এক কপি বইয়ের জন্য আমায় অনেকে জিজ্ঞেস করেছিল। তবে আমি যখন থাকবো না তখন অনেকের হাতে পড়ে যাবে বইটা, হাজার হাজার কপি বের হবে। আমি যে ভালোবাসা সেই এলোকেশির কাছে অপরাধ হয়ে যাব, তাই উল্লেখ করিনি। তাদের কথার মাঝেই অরুণাবের ফোন বেজে ওঠে। শাফিউদ্দিন তালুকদার বলেন, গার্লফ্রেন্ড ধরো। অরুণাব হাসি মুখেই জবাব দেয়, আগে গার্লফ্রেন্ড ছিল, এখন হবু বউ। অরুণাব কল তুলতেই ওপাশ থেকে অনন্যা বলে ওঠে, কই তুমি সরকার সাহেব? আমি রেডি হয়ে কতক্ষণ থেকে বসে আছি। এই তো আসছি আমি। তুমি ক্যাফেতে চলে আসো কেমন? একা যাব? তুমি নেই, একা গিয়ে করবোটা কি? আমার তুমি আমায় ভিতর থেকে অনুভব করো, আমায় পাবে। কি সব বলছো তুমি? সিনেমা দেখছো নাকি? আচ্ছা তুমি আসো, আমি যাচ্ছি। বলেই ফোন কেটে দেয় শাফিউদ্দিন তালুকদার। বললেন, তোমার কোথাও যাওয়ার প্ল্যান ছিল অনুরাগ? আর হ্যাঁ, আসলে বিয়ের কেনাকাটার 3টায় বের হতে চেয়েছিলাম, তবে আপনার গল্পটির কাহিনী শোনার লোভে সামলাতে পারিনি, তাই ছুটে এসেছি। সে একটা কার্ড বের করে বলে, আপনি কিন্তু আসবেন স্যার। আসবো। এখন চলো। কোথায় যাবেন স্যার? শান্তনিবাস। গাড়িটি থামে শান্তিনিবাসের সামনে। শহরের কোলাহল পেরিয়ে এখানে এসেছে সে নিভৃত এক প্রান্তে। নির্জনতা আর প্রকৃতির মিশেলে গড়া এক শান্তিপূর্ণ আশ্রয়। গেটের গায়ে কাঠের ফলকে লেখা শান্তিনিবাস। গাড়ি থেকে নামলেন শাফিউদ্দিন তালুকদার। ছুটির দিনগুলোতে এই বাড়ি তার নীরব আশ্রয় হয়ে ওঠে। এখানে এসে তিনি ডুবে যান পুরনো দিনের স্মৃতির সাগরে। অরুণাব বিদায় নেয়। শাফিউদ্দিন তালুকদার কাঠের তৈরি সেই বাড়িটির ভেতরে প্রবেশ করেন। ঘরের এক কোণে জানালার পাশে রাখা চেয়ারটিতে বসেন। তিনি হাত বাড়িয়ে বইয়ের ভাঁজে রাখা একটি পুরনো ছবি বের করেন। ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে বলেন, তোমার দেখার পর আমার কাউকে ভালো লাগেনি এলোকেশি, তাই তো সঙ্গীহীনভাবে একাকী জীবন কাটিয়ে দিলাম। তোমার এক পলক দেখার লোভও আজও তোমার দ্বারে ছুটে যাই কারণে অকারণে। ভালোবাসার মৌসুমে তুমি আমার বুকের ভিতর ঝড় তুলে দেওয়া সেই একজন যাকে আমি কখনো মুখে ফেলতে চাইনি। তাই তো আজ তোমায় একটু দেখেই বেঁচে আছি। আমার ভালোবাসার অপূর্ণতার মাঝেও তুমি আমার প্রাপ্তি। সমাপ্ত।